আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের ধারাবাহিকতায় আমরা আজ থেকে 10টার পরিবর্তে রাত 9:30 থেকে শুরু করব। সকলেই নিশ্চয়ই ভালো আছো। আমাদের আজকের টপিকটা ছিল হলো তোমাদের পরিমিতি 16 অধ্যায়ের অর্থাৎ অনুশীলনী 16.2 এর আমরা পার্ট 1 গতদিন এখান থেকে কিন্তু আমরা 2-3টা অঙ্ক করছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের কথা ছিল যে গতকাল আমরা আয়তক্ষেত্র এবং বর্গ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের করার কথা ছিল যে বর্গ এবং আয়তক্ষেত্রের পর থেকে ট্রাপিজিয়াম, রম্বস আর হলো সামান্তরিক। সেই ধারাবাহিকতায় আমরা প্রথমে 16.2 থেকে 10 নম্বর অঙ্কটা করব সমাধান। আমাদের বইয়ের অনুশীলনী 16.2 এর 10 নম্বর অঙ্কটা হচ্ছে রম্বস নিয়ে, এবং আরো দুইটি ইম্পর্টেন্ট অঙ্ক আমাদের এখানে আছে 9 এবং 12। 9 হইতেছিল সামান্তরিক নিয়ে এবং 12টা হচ্ছিল ট্রাপিজিয়াম নিয়ে। আমরা আজকে প্রথমে রম্বস করব এবং রম্বসের পরে হয় সামান্তরিক অথবা ট্রাপিজিয়াম যে কোনো একটা অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তো প্রশ্নটা এখানে তুলে রাখি নাই। তোমাদের বলছিলাম যে আমরা যখন ক্লাস করব বা তোমরা যারা ক্লাসে জয়েন করবা তারা প্রত্যেকেই অঙ্ক বইটা বের করে রাখবা। অর্থাৎ এসএসসি পরীক্ষার্থী 26 যারা, তাদের হলো 310-11 পৃষ্ঠায় অনুশীলনী। আর এবছর থেকে নবম শ্রেণীর যে নতুন বই পাইছে তাদের বইটার একটু পৃষ্ঠা নাম্বার চেঞ্জ হয়েছে। তারপরে তোমরা 16.2 বের করে রাখবা। আর আজকের এই ক্লাসটা আমাদের শুধুমাত্র এসএসসি পরীক্ষার্থী 26-এর জন্য নয়, নবম শ্রেণী, দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী 26 সকলের জন্যই এই অঙ্কটা ইম্পর্টেন্ট। এখানে আজকে আমরা যে 10 নম্বর অঙ্কটা করব রম্বসের, এই অঙ্কটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রশ্নটা পড়ি, তোমরা একটু খেয়াল করে শোনো। এখানে বলা হয়েছে একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার। রম্বসের পরিসীমা দেওয়া আছে 180 সেন্টিমিটার। গতকাল আমরা যখন বর্গ এবং আয়তনে আলোচনা করছিলাম তখন আমরা এখানে উল্লেখ করছিলাম যে পরিসীমা বলতে আমরা বুঝি যে যতগুলা বাহু থাকবে সেই বাহুগুলার মানের সমষ্টি বা যোগফলকে আমরা পরিসীমা বলে থাকি। সেই হিসেবে যেহেতু বর্গের সাথে রম্বসের সম্পর্ক আছে, বর্গ যেহেতু 4টা বাহু সমান, রম্বসেরও 4টা বাহু সমান, সেই হিসেবে আমাদের 4টা বাহুর সমষ্টি হইতেছে 180। এখান থেকে আমরা একটা বাহু বের করতে পারবো। দ্বিতীয় অংশ আমাদের বলতেছে ক্ষুদ্রতম কর্ণ 54। আমাদের প্রত্যেকটা চতুর্ভুজের 2টা করে কর্ণ আঁকা যায়। বর্গ এবং আয়ত এদের কর্ণ 2টা সমান হয় কারণ এদের বাহুগুলা সোজা, এবং সামান্তরিক এবং রম্বসের একটু বাঁকা হওয়ার কারণে এই 2টা কর্ণের ভিতরে একটা কর্ণ ছোট হয় আর একটা কর্ণ বড় হয়। সেই হিসেবে রম্বসের যে 2টা কর্ণ হবে তার ভিতরে ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে আমাদের 54 সেন্টিমিটার। বলছে এর অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদের এই রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা আগে জানিয়ে নিতে হবে। আমাদের রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা হইতেছে হলো হাফ গুণ কর্ণ দুইটির গুণফল। কি বললাম? ক্ষেত্রফলটা হইতেছিল হাফ গুণ কর্ণ দুইটির গুণফল। আমরা এটা হলো 10 নম্বর অঙ্ক। আমাদের 16.2 এর এটা 10 নম্বর অঙ্ক। আমরা এটা অঙ্ক তুললাম। আর রম্বসের তেমন কোনো গুরুত্বপূর্ণ সূত্র কাজে লাগে না আমাদের। রম্বসের মূল ফ্যাক্টরটা হইতেছিল বাহু, ক্ষেত্রফল আর হলো কর্ণ। এটা আমরা একই সাথে অঙ্ক করব এবং সূত্রটাও পড়ে নিব। তাহলে আমাদের যেহেতু বলা হয়েছে একটা রম্বসের পরিসীমা দেওয়া হয়েছে 180 সেন্টিমিটার এবং এর একটা ক্ষুদ্রতম কর্ণ দেওয়া হয়েছে যেটা 54 সেন্টিমিটার। জানতে চাইছে এর অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো। এই অঙ্কটা সমাধান করতে গেলে আমাদের সর্বপ্রথম একটা রম্বসের চিত্র আঁকতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম একটা রম্বসের চিত্র আঁকি। আমাদের নাম্বার দেওয়া হয়েছে 10। এখানে আমরা যদি একটা রম্বসের চিত্র এখানে আঁকি, তোমরা একটু খেয়াল করো, রম্বসটা একটু বাঁকা হবে এবং এদের
চারটা বাহু হবে সমান, তাহলে সেই হিসেবে আমরা মোটামুটি একটা রম্বস এঁকে ফেললাম। তাহলে দেখো আমরা যে একটা চিত্র আঁকলাম, মোটামুটি হাত দিয়ে আঁকলেও বাহুগুলা মোটামুটি খুব বেশি ছোট বড় হয় নাই। তোমরা স্কেল দিয়া সুন্দর করে একটা চিত্র এঁকে নেবা। তাহলে দেখো আমরা একটা রম্বস অঙ্কন করলাম। এই রম্বসটার আমরা একটা নাম দিই। আমরা এখানে দিলাম এ, এখানটায় দিলাম বি, এইখানে দিলাম সি, আর এইখানটা দিলাম ডি। তাহলে আমাদের এই যে এখানে একটা এবিসিডি কি হয়েছে, রম্বস হয়েছে। তাহলে আমরা এই চিত্র আঁকবো এবং এর সাথে ব্যাখ্যা লিখবো। আমরা একই সাথে দুটা কাজই করব। তাহলে আমরা আগে চিত্র আঁকছি, যেহেতু আমরা এখানে লিখি যে এখানে লিখতে পারি, আবার মনে করেও লিখতে পারি। আমি এখানেই লিখলাম যে এখানে এ বি সি ডি দেখো আমি লিখলাম এখানে এবিসিডি একটি রম্বস। মানে আমি কি লিখছি, এখানে এবিসিডি একটা রম্বস যার পরিসীমা দেওয়া আছে, সেজন্য লিখবো রম্বস যার পরিসীমা সমান 180 সেন্টিমিটার। দেখো আমি লিখলাম কি, যে এখানে এবিসিডি একটি রম্বস যার পরিসীমা 180 সেন্টিমিটার। এটা আমাদের কাজে লাগবে। আবার এখান থেকে আমাদের একটা বাহুর দৈর্ঘ্য আগে লাগবে। যেহেতু আমাদের বলা হয়েছে যে এখান থেকে আমাদের প্রথমে বলছে যে এর একটা কর্ণ, মানে অপর একটা কর্ণ করার কথা। আমরা বলছি আমরা যে চিত্র আঁকবো একই সাথে এবং ব্যাখ্যা লিখবো। তাহলে আমাদের শুরুতে লিখলাম যে এখানে এবিসিডি একটি রম্বস যার পরিসীমা 180 সেন্টিমিটার। আমাদের এখানে একটা বাহুর দৈর্ঘ্য দরকার, আমরা আগে লিখি। অতএব একটি বাহুর দৈর্ঘ্য, আমরা এখানে একটা নাম দিয়ে দিলাম, যে কোনো একটা বাহু আমরা লিখতে পারি। আমরা ধরো এবি লিখলাম। একটি বাহুর দৈর্ঘ্য, যেহেতু বর্গের সাথে রম্বসের সম্পর্ক আছে, পরিসীমা চারটা বাহু যেহেতু সমান, 180 কে আমরা 4 দিয়ে ভাগ দিয়ে দিব। তাই আমরা এই যে 180 4 দিয়ে ভাগ দিলাম সমান 4 দিয়ে ভাগ দিলে হলো 45 সেন্টিমিটার। আমরা চিত্রের এখানে লিখে রাখলাম 45 আমাদের একটা বাহু। এরপর আমাদের যে কাজটা লাগবে, এখানে একটা ক্ষুদ্রতম কর্ণ বলছে 54, আমাদের কর্ণ আঁকতে হবে। তাহলে আমরা এখন এই কর্ণ আঁকবো। কর্ণটা হইতেছিল চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দু বরাবর রেখাটাকে বলে আমরা কর্ণ। তাহলে বিপরীত কৌণিক বিন্দু হইতেছে, দেখো কোনটা, আমাদের এ থেকে শুরু করে আমরা সি পর্যন্ত একটা দাগ দিয়ে দিলাম। এটা একটা কর্ণ এসি। এবং এইখানে আরো একটা কর্ণ, দেখো আমাদের এই কর্ণটার নাম হলো বিডি। তাহলে আমরা দুইটা কর্ণ আঁকলাম। দেখো একটা কর্ণের নাম বিডি আর একটা কর্ণ হলো এসি। এই কর্ণ দুইটা দেখো পরস্পর মাঝখানে একটা বিন্দুতে কিন্তু ছেদ করছে। ধরো আমরা এটাকে নাম দিলাম হলো ও। তাহলে আমাদের এই যে এসি এবং বিডি কর্ণ, এই এসি বিডি কর্ণ দেখো পরস্পর কোন বিন্দুতে ছেদ করছে, ও বিন্দুতে ছেদ করছে। আমরা এটাও বলে দিব। মানে আমাদের চিত্রে এখন দুইটা কর্ণ চলে আসলো। আমরা এখানে নিচে লিখবো এসি এবং কি লিখলাম, দেখো এসি এবং বিডি কর্ণ। কি লিখলাম, দেখো এসি এবং বিডি কর্ণ পরস্পর ও বিন্দুতে ছেদ করছে। তাহলে আমরা দেখো লিখলাম এখানে ব্যাখ্যায় যে এসি ও বিডি কর্ণ বা এসি এবং বিডি কর্ণ পরস্পর ও বিন্দুতে কি করছে, ছেদ করছে। এখন এই যে ও বিন্দুতে ছেদ করার ফলে দেখো আমাদের এখানে একটা দুইটা তিনটা চারটা কিন্তু ত্রিভুজ দেখা যাইতেছে। দেখো এই যে এ ও বি একটা, বি ও সি একটা, সি ও ডি একটা এবং এ ও ডি একটা, এই যে চারটা ত্রিভুজ হয়েছে, এই রম্বসের সংজ্ঞানুসারে এর ভিতরে যে কোণগুলা উৎপন্ন হবে বা ত্রিভুজগুলো উৎপন্ন হবে, এরা প্রত্যেকই সমকোণী ত্রিভুজ। যদিও দেখা সমকোণী মনে হইতেছে না, বাঁকা, কিন্তু নিয়ম অনুসারে এখানে প্রত্যেকটা ত্রিভুজ কি হবে, সমকোণী ত্রিভুজ হবে।
তাহলে সেই হিসেবে দেখো আমাদের এই যে দুইটা কর্ণ আঁকছি, এখন এই কর্ণের ভিতরে আমাদের বইতে প্রশ্নে একটা কর্ণ দিয়ে আছে ক্ষুদ্রতম কর্ণ। সেই হিসেবে দেখো আমাদের বিডিটা হইতেছিল ক্ষুদ্রতম কর্ণ আর এসিটা হইতেছিল বৃহত্তম কর্ণ। তাহলে যেহেতু ক্ষুদ্রতম কর্ণ দিচ্ছে, আমরা এটার মানটা লিখে ফেলবো আমরা এখন এখানে, যে দেখো ক্ষুদ্রতম কর্ণের নামটা কি, বিডি। দেখো আমরা লিখলাম ক্ষুদ্রতম কর্ণ বিডি, বিডির মানটা হইতেছিল কত, 54 সেন্টিমিটার। 54 সেন্টিমিটার যদি হয়, আমরা এখন এইখানে এ ও বি ত্রিভুজ নিয়ে কাজ করব, এই জন্য আমরা এই বিডি থেকে আমরা বি ওর মানটা বের করে রাখবো। তাহলে আমরা অতএব লিখতে পারি এখানে, অতএব বিওটা হইতেছিল বিডি এর অর্ধেক। সেই হিসেবে আমরা এই যে 54/2 সমান 27 সেন্টিমিটার। তাহলে আমি এখন এইখানটায় লিখে রাখলাম কত, 27। দেখো আমরা এখন যেহেতু আমাদের এসির মান প্রথম বের করতে বলছে যে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, আমরা অপর কর্ণের দৈর্ঘ্যটা যদি এসি এর মান নির্ণয় করতে চাই, তাহলে আমাদের প্রথমে এ পর্যন্ত কাজ করব, মানে এ এর মানটা বের করব, তাকে আমরা 2 দিয়ে গুণ করে এসি এর মানটা পেয়ে যাব। যেহেতু আমরা বলছি এখানে প্রত্যেকটা ত্রিভুজই সমকোণী ত্রিভুজ, সেই হিসেবে আমরা এ ও বি এই ত্রিভুজটা আমি একটু ওভার রাইটিং করি। তোমরা যদিও পরীক্ষার খাতায় কখনো এটা করবে না, আমি এটা একটু তোমাদের বোঝানোর জন্য একটু মোটা করে দিতেছি, যে আমরা দেখো এই ত্রিভুজটা নিয়ে আমরা এখন কাজ করব। আর এই ত্রিভুজ নিয়ে কাজ করব, দেখো আমরা দুইটা বাহু কিন্তু অলরেডি পাই গেছি এখানে। দেখো আমি এটা তোমাদের বোঝানোর জন্য কিন্তু চিত্রটা মোটা করছি, কিন্তু তোমরা কিন্তু পরীক্ষায় মোটা করবা না। সেই হিসেবে দেখো আমাদের এ বি এর মানটা হইতেছিল 45 আর বি এর মানটা হচ্ছে 27। সেইখান থেকে আমরা প্রথমে এ এর মানটা পাবো আমরা সমকোণী ত্রিভুজ অর্থাৎ পিথাগোরাসের সূত্র ব্যবহার করে, আর এ এর মানকে আমরা ডাবল করলেই এসির মানটা পেয়ে যাবো অপর কর্ণ। সেই হিসেবে আমরা এখন যে কাজটা করবো, এই ত্রিভুজের নামটা কি দেখো, এ ও বি, এর নাম আমরা লিখবো এ ও বি সমকোণী ত্রিভুজে অথবা ত্রিভুজ এ ও বি। তাহলে আমরা এরকম লিখতে পারি যে এ ও বি সমকোণী ত্রিভুজে, মানে এ ও বি সমকোণী ত্রিভুজ নিয়ে যদি আমরা কাজ করি, এখানে দেখো সেই হিসেবে আমাদের এও আর হলো বিও, একটা হবে লম্ব একটা হবে ভূমি, আর এখানে এ বি বাহুটা সবচাইতে বড়, এটা হইতেছিল অতিভুজ। সেই হিসেবে আমরা লিখবো, দেখো এ ও বি সমকোণী ত্রিভুজে সূত্রটা হবে হলো এ ও স্কয়ার প্লাস বিও স্কয়ার সমান হলো, আমরা কি লিখবো, এ বি স্কয়ার। দেখো এটা আমাদের পিথাগোরাসের সূত্র অথবা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্র, আমরা যেটাই বলি যে সমকোণী ত্রিভুজের সূত্র এবং পিথাগোরাসের সূত্র কিন্তু একই। সেই হিসেবে আমরা এটাকে বলতে পারি কি, সমকোণী ত্রিভুজও বলতে পারি, আবার পিথাগোরাসের সূত্র সেটাও বলতে পারি। সেই হিসেবে দেখো আমরা এ ও স্কয়ার প্লাস বি স্কয়ার সমান যদি এ বি স্কয়ার হয়, এখন আমাদের চিত্রে দেখো এ ওর মান নাই, এটার মান আমরা বলছিলাম বের করবো, এই জন্য থাকলো আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান আছে আমাদের দেখো 27, তার সাথে স্কয়ার, এ বি এর মান আছে আমাদের 45, এর সাথে আমরা দিলাম স্কয়ার। এরপর নিচে দেখো এ দিলাম এ ও স্কয়ার প্লাস 27 কি স্কয়ার করলে হবে হলো 729, 27 কি স্কয়ার করলে কত হবে 729, 45 কি স্কয়ার করা হলো কত 2025। দেখো 45 স্কয়ার 45 কি স্কয়ার, দেখো আমরা কিন্তু এই যে এইসব দুই সংখ্যার বর্গ বা স্কয়ার কিন্তু আমরা মুখোমুখি করতে পারি। এখন দেখো এই যে আমি 27 স্কয়ার করে ফেললাম, তোমরা হয়তো চিন্তা করতে পারো যে 27 কি স্কয়ার কিভাবে এত দ্রুত করে ফেললাম। দেখো তোমাদের শিখাই দিই, 27 কি স্কয়ার করাটা একেবারেই সহজ। দেখো 27 কি স্কয়ার করলে কত হবে, প্রথমে আমরা এই 7 কে স্কয়ার করব। দেখো এই 7 কি স্কয়ার করলে হবে 7 7 49, তার নামাবো আমরা কত 9, আর আমাদের হাতে থাকবে ধরো কত থাকলো হাতে 4। এরপর দেখো এই সংখ্যাগুলো আমরা গুণ করব 2 এবং 7, তারপরে 2। দেখো 2 দিয়ে 7 কে গুণ করব, 7 দুগুণে 14, তাকে গুণ করব হলো 2 দিয়ে 28, আর এইখানে আমাদের হাতে যে ছিল 4 32, সেই 32 এর নাম হলো আমাদের এখানে 2, আমাদের হাতে থাকবে হলো 3। এরপর আমরা এই প্রথমে 2 স্কয়ার করব, 2 স্কয়ার করলে হবে 4, আর এই হাতে 3 7। তাহলে দেখো আমরা কত সহজেই এই 27 কে মানে দুইটা সংখ্যাকে মুখে মুখে কিন্তু বর্গ করে ফেললাম। এরপর আমাদের আরো একটা সংখ্যা ছিল 45, এই 45 কে যদি আমরা স্কয়ার করতে চাই, এই যেসব সংখ্যার শেষে 5 থাকে তাদেরকে স্কয়ার করা একদম সহজ, পানির মতো।
তাহলে দেখো আমরা প্রথমে এই যে 5 আছে, এই 5 কে আমরা স্কোয়ার করলে হবে 25, সেটা লিখে ফেলবো। এবং এই যে আমাদের শেষে 4 আছে এবং 4 এর সাথে আমরা গুণ দেব 4 এর পরবর্তী সংখ্যা 5 দিয়ে। এই 5 না কিন্তু, মানে 4 এর পরে যে সংখ্যা 5 সেটা, সেই হিসাবে হলো দেখো 4 5 20। তাহলে দেখো আমরা এই সব দুই সংখ্যার বর্গ আমরা কিন্তু পানির মতো খুব সহজেই করে ফেলতে পারি। এই জন্য আমাদের কিন্তু ক্যালকুলেটর লাগে না। তাহলে দেখো আমরা এইভাবে, তার মানে দুই সংখ্যার এই ধরনের বর্গ আমরা কিন্তু খুব সহজেই গুণ করে ফেলতে পারবো, খুব সহজে। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে হিসাব করে ফেলি। তাহলে আমরা যেহেতু এ এর মানটা বের করব, আমাদের এই ওটা বাম পাশে থাকলো সমান এই যে 2000 কত 25 আর প্লাসের 729, ডান পাশে যা কত হবে মাইনাসের 729। তাহলে দেখো এই যে 2025 থেকে 729 বিয়োগ করে দিব, এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, আমরা পরের অংশটা এখানে নিয়ে আসি, দেখো তাহলে আমাদের প্রথমে থাকবে এও স্কোয়ার সমান 2025 থেকে 729 যদি আমরা বিয়োগ করি, তাহলে সেটা হবে আমাদের দেখো 1200। দেখো বা এইভাবে করতে পারি, 9 আছে কত হলে আমরা 5 পাবো 15, হাতে আমাদের হাতে 6, হাতে থাকলো আমাদের 1, 2 আর 1 3, 3 আছে কত হলে আমরা পাবো 9, অর্থাৎ 1296। তার মানে এও কি আমরা কি করলাম, এ স্কোয়ার সমান আমরা এটা বিয়োগ করে পাইছি কত দেখো 729। এইবার আমরা কি করব, দেখো এ ওর মানটা যদি বের করতে চাই সমান এ স্কোয়ার, এই পাশে গেলে হবে রুট ওভার রুট। তাহলে আমরা 1296 কে কি করলাম, রুট করে দিলাম। 1296 কে যদি আমরা কি করি, রুট করি, তোমরা ক্যালকুলেটরে রুট করো, দেখো কত হয় 36। তাহলে দেখো কত হলো, আমরা 1296 কে যদি রুট ওভার করি, তাহলে আমাদের মান বেরোবে 36। অর্থাৎ এই যে এ থেকে ও পর্যন্ত আমরা পাইছি হলো কি 36। আর যদি এবার এসির মান বের করতে চাই, তাহলে সম্পূর্ণ কর্ণ কি হবে, ডবল হবে, অর্থাৎ 36 গুণ 2 অথবা 36 যোগ 36। তাহলে আমরা অপর কর্ণটা কিন্তু এবার পেয়ে যাব। তাহলে আমরা লিখবো অতএব, প্রশ্নে বলে দিয়েছিল আমাদের যে অপর কর্ণ বের করো। তাহলে আমরা এরকম লিখতে পারি যে অপর কর্ণটার নাম কি, দেখো এসি। দেখো আমি লিখলাম অপর কর্ণ এসি বা অপর কর্ণের দৈর্ঘ্য এসি। এসিটা হবে হলো এই 36, তার সাথে হবে গুণ 2, যেহেতু সেন্টিমিটারের অঙ্ক, তাহলে আমি কি করে দিলাম, এখানে সেন্টিমিটার লিখে দিলাম। এরপর আমরা গুণ দিই, 36 কে 2 দিয়ে গুণ দিলে কত হবে দেখো 72 সেন্টিমিটার। তাহলে আমাদের প্রথম কাজটা কিন্তু দেখো হয়ে গেল। আমাদের প্রথমে প্রশ্নে বলে দিছিল যে অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে আমাদের প্রথম কাজটা কিন্তু শেষ হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখে ফেলছি অতএব অপর কর্ণ এসি। দেখো আমরা চিত্রের দিকে তাকালে দেখতে পাইতেছি অপর কর্ণটার নাম কি এসি। তাহলে অপর কর্ণ এসিটা হবে হলো এ এর ডবল, এই জন্য 36 গুণ 2 অথবা 36 যোগ 36 72। যেহেতু আমরা অপর কর্ণ পাইছি এবং আমাদের জানতে চাইছিল যে, আমাদের এখানে বলছিল যে অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা তাহলে রম্বসের ক্ষেত্রফলটা এখন নির্ণয় করে ফেলবো। অতএব ক্ষেত্রফল, বা আমরা লিখবো অতএব রম্বসটির ক্ষেত্রফল। আমরা এইভাবে সূত্রটা লিখতে পারি, দেখো এই রম্বসটির দেখো আমরা কি লিখলাম সূত্র, যে লিখলাম হলো রম্বসটির ক্ষেত্রফল। আর আমরা শুরুতেই বলছিলাম যে রম্বসটির ক্ষেত্রফল হইতেছে হাফ গুণ কর্ণ দুইটির গুণফল। কি বলছে, হাফ গুণ কর্ণ দুইটির গুণফল। তাহলে আমরা সূত্রটা আগে লিখি, আমাদের প্রথমটা হবে হাফ, এই যে ইন্টু কর্ণ দুইটির ভিতরে একটা কর্ণের নাম হলো এসি, ইন্টু আরেকটা কর্ণের নাম হইতেছিল আমাদের বিডি, অথবা আমরা এটাকে গুণও দিতে পারি। দেখো গুণ দিলাম, মানে গুণ অথবা ইন্টু যে কোনো একটা দিলেই হবে। তাহলে আমরা এখানে ইন্টু দিয়ে দিছি, দেখো হাফ গুণ কর্ণ দুইটির গুণফল। গতকাল আমরা এটা বলছিলাম যে আমাদের যে কোনো ইসের ক্ষেত্রফলের মনে রাখতে গেলে আমরা আগে মনে রাখবো হলো কি, মনে রাখবো তো বলছিলাম যে দুইটা বাহুর গুণফল। দেখো প্রায়টা ক্ষেত্রফলের সাথে দুইটা বাহু যুক্ত থাকে, এখানে যদি বাহু না কর্ণ যুক্ত আছে দুইটা এসিবিডি আর সাথে হাফ, অর্থাৎ হাফ গুণ কর্ণ দুইটির গুণফল। এখন আমরা মান বসাই দিই। তাহলে দেখো আমাদের প্রথমে বসবে হাফ, এর সাথে আমরা এখন গুণ দিব, এসির মান হলো 72 গুণ, আর আমাদের বিডিটা হচ্ছে 54, যেহেতু ক্ষেত্রফল তাহলে আমরা লিখবো বর্গ সেন্টিমিটার। এখন আমরা এটা একবারই কিন্তু হিসাব করব ক্যালকুলেটর দিয়ে। আমরা ক্যালকুলেটর দিয়ে কিভাবে কাজটা করব, প্রথমে লিখবো 72 গুণ 54,
এই দুইটা গুণ করে যে মানটা বেরোবে তাকে হাফ মানে কি 2 দিয়ে ভাগ করে দিব। তুমি ক্যালকুলেটর দিয়ে যদি আমরা কি কাজ করি 72 গুণ 54 ভাগ দিই 2, তাহলে আমাদের মানটা বের হলো 1944 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের দেখো দুইটা উত্তরই কিন্তু বের করা হয়ে গেল। আমাদের প্রথমে বলছে অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে আমরা পেয়ে গেছি যে অপর কর্ণ হলো 72 এবং ক্ষেত্রফল 1944। লাস্টে আমরা উত্তরটা এইভাবে লিখে দিতে পারি, এরকম লিখতে পারি আমরা রম্বসটির, দেখো কি লিখলাম, রম্বসটির অপর কর্ণ 72 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 1944 বর্গ সেন্টিমিটার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো আমাদের 10 নম্বর অঙ্কটা কিন্তু সমাধান করা হয়ে গেল, যে আমরা মান পেয়ে গেলাম। কি মান পেলাম? যে অপর কর্ণ নির্ণয় করলাম এবং ক্ষেত্রফল নির্ণয় করলাম। তাহলে আমাদের রম্বসের যে কোনো অঙ্ক যদি তোমাদের এইভাবে আসে, তোমরা সেটা নিশ্চয়ই সমাধান করতে পারবে। আর এটা সমাধান করা খুব জটিল কিছু না। দেখো তাহলে আমরা প্রথমে রম্বসটা দেখো আমরা 3টা ধাপে কাজ করছি। প্রথমে চিত্র আঁকছি এবং তার একটা ব্যাখ্যা লিখছি, এটা প্রথম অংশ। দ্বিতীয় অংশে আমরা এ ও বি যে কোনো একটা ত্রিভুজ, মানে ভিতরে 4টা ত্রিভুজ হয়েছে, এটা তোমরা সবসময় মনে রাখবা। রম্বসের ভিতরে যে ত্রিভুজগুলো হয় কর্ণ আঁকার ফলে, এরা প্রত্যেকই সমকোণী ত্রিভুজ। সেই হিসেবে আমরা এ ও বি যে সমকোণী ত্রিভুজ আঁকছি সেটা দেখে পিথাগোরাসের সূত্র বা সমকোণী ত্রিভুজের সূত্র ব্যবহার করে এখান থেকে আমরা এ ওর মানটা বের করছি। আর এ ওর মান বের করার পর আমরা এসি পাই গেছি, এর ডাবল করে, তারপর আমরা ক্ষেত্রফল সূত্রে মান বসা হিসাব করে ফেলছি। শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো আমাদের রম্বসের অঙ্কটা কিন্তু কি হলো, সমাধান করা হয়ে গেল। আমরা এরপরে আরো একটা অঙ্ক করব বলছি, ট্রাপিজিয়াম অথবা সামান্তরিক। আমরা যেহেতু রম্বসের কাজ করলাম, রম্বসের সাথে সামান্তরিকটা একটু বেশি বড়, এই জন্য আমরা এখন ট্রাপিজিয়ামের অঙ্কটা করব। আমাদের ট্রাপিজিয়ামের 2টা অঙ্ক আছে, তোমাদের বইতে আছে একটা এবং মানে অনুশীলনীতে, আর একটা আছে উদাহরণে। আমাদের 2টা অঙ্কই খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদের বলি, তোমাদের অনুশীলনীতে আছে ট্রাপিজিয়ামের অঙ্ক যেটা, সেটা হলো বইয়ের 12 অনুশীলনী 12 নম্বর, এবং আমাদের উদাহরণে যেটা আছে সেটা হলো ট্রাপিজিয়ামের উদাহরণ আছে 14 নম্বর। মানে 2টা অঙ্কই খুবই ইম্পর্টেন্ট। আমি এই বইয়ের অঙ্ক আর উদাহরণ অঙ্ক সেম, দেখো একই অঙ্ক। আমি তোমাদের অনুশীলনী 12 আগে বইটা একটু শোনাই, তোমরা খেয়াল করো, বা তোমাদের কাছে বই থাকলে বইটা দেখো। বলা হয়েছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 31 সেন্টিমিটার ও 11 সেন্টিমিটার এবং অপর বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার। এর ক্ষেত্রফল নির্ণয় করো। মানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল জানবার চাইছে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র একেবারে সহজ, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা অথবা মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখানে দেখো আমাদের সমান্তরাল বাহু কিন্তু 31 এবং 11 দিয়ে আছে, শুধুমাত্র মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা দেওয়া নাই এই অঙ্ক। এবং আমরা যদি উদাহরণের অঙ্কটা দেখি একটু, উদাহরণ 14তে বলা হয়েছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 91 এবং 51 সেন্টিমিটার, অপর দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 37 ও 13 সেন্টিমিটার। ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল। তাহলে এখানেও দেখো সমান্তরাল বাহু দুইটা দিয়ে আছে, একটা 91 আর একটা হলো 51, আর মধ্যবর্তী দূরত্ব অথবা উচ্চতা এটা দেওয়া নাই, আমাদের এটা বের করতে হবে। তবে তোমাদের এই যে 2টা অঙ্ক, একটা হলো উদাহরণ 14 আর একটা হলো অনুশীলনীর 12, এর ভিতরে কিন্তু বইয়ে যে উদাহরণ 14 আছে এই অঙ্কটাই বেশি ইম্পর্টেন্ট এবং এটাই বেশি আসে। আমি সেই হিসাবে তোমাদের এই হয়তো এই 14 অথবা কি করব 12 করব। তাহলে সেই হিসেবে আমরা উদাহরণ 14টাই করি, কারণ এইটাই সবচেয়ে বেশিবার পরীক্ষায় আসছে। এবং এখানে বইয়ের যে চিত্রটা আঁকা আছে বা বইতে যেভাবে করা হয়েছে, আমাদের এখানে কিছু পার্থক্য আসবে। এজন্য আমরা এই উদাহরণের অঙ্কটাই করে দিই। তোমরা এই উদাহরণের বইয়ের উদাহরণের চিত্রের সাথে অঙ্কের সাথে আমাদের অঙ্কটা একটু ম্যাচিং করে নিবা, যাতে তোমাদের পারতে সহজ হয়। তাহলে আমরা এখন যদি ট্রাপিজিয়ামের অঙ্কটা করতে চাই, তাহলে আমি এটার চিত্রটা মুছে ফেললাম। আর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের রম্বসের কাজটা কিন্তু শেষ, আমরা এখান থেকে মুছে ফেলবো। আর এরপরে যদি আমরা ট্রাপিজিয়ামের অঙ্কটা যেহেতু করব, এই ট্রাপিজিয়ামের অঙ্ক করতে গেলেও আমাদের 3-4টা ধাপ আছে। এই ধাপ বাই ধাপ কাজ করাটা মুখস্থ করে ফেলতে হবে, তাহলে আমরা ট্রাপিজিয়ামের সব অঙ্কই পারে যাব এই রম্বসের অঙ্কের মতো।
আমরা একটু দেখি যে আজকে আমাদের ক্লাসটা কে কে দেখতেছে। আর তোমরা যারা ক্লাস দেখতেছো তারা কাইন্ডলি একটু শেয়ার করে দিবা। দেখো তোমরা যদি শেয়ার করে দাও তাহলে দেখা যাবে যে এগুলো এটা আরো তোমাদের মতো অনেক শিক্ষার্থী দেখার সুযোগ পাবে। আচ্ছা, আমি এখন লাইভে আছে, যুক্ত আছে, কে কে দেখি জয়েন করছে। ছিল দিগন্ত বিশ্বাস আর ছিল শ্রেয়া পাল। আচ্ছা, তোমরা এই করো, তোমরা এটা তোমাদের মেসেঞ্জার যে গ্রুপ আছে গ্রুপে শেয়ার করে দাও, আর নাহলে তুমি ফেসবুকে এমনি শেয়ার করে দাও। দেখো তোমাদের অনেক বন্ধু বান্ধব এটা দেখতে পারবে, তারা উপকৃত হবে। আর আমরা যেহেতু প্রতিদিন এই যে লাইভে যে অঙ্কটা করতেছি বা তোমাদের হেল্প করতেছি, এটা তোমাদের সুবিধার জন্য, তোমাদের সবার যাতে ভালো হয় সে চিন্তা করে আমি প্রতিদিন এই কাজটা করতেছি। তাহলে তোমরা একটু কষ্ট করে শেয়ার করে দাও। তোমরা শেয়ার করে দিলে অনেকে দেখতে পাবে বা তোমাদের বন্ধু বান্ধবরা এখানে জয়েন করতে পারবে। তাহলে দেখো আমরা যদি উদাহরণ 14টা করতে চাই, তাহলে আমরা এখানে আগে লিখবো দেখো এই উদাহরণ 14 আমরা যে ট্রাপিজিয়ামের অঙ্কটা করব। আর তোমাদের পরিমিতিতে যতগুলো অঙ্ক তোমাদের 16.1 থেকে 16.4 পর্যন্ত মোটামুটি আছে, এর ভিতরে এই ট্রাপিজিয়াম আর একটা অঙ্ক সামুদ্রিক, এই দুটো অঙ্ক দেখে তোমরা সবচাইতে বেশি ভয় পাও। আসলে কিন্তু এই অঙ্কটার ভিতরে অত ভয়ের কিছু নাই। আমরা আজকে এই অঙ্কটা তোমাদেরকে মোটামুটি ট্রাপিজিয়ামের অঙ্ক এমন ভাবে করাবো বা তোমরা সবাই জয়েন্ট থাকো যে যাতে আর কখনোই ট্রাপিজিয়ামের অঙ্ক নিয়ে তোমাদের সমস্যা না হয়। একদম মোটামুটি পানির মতো করে দেব, শুধুমাত্র তোমাদের ধাপগুলো মনে রাখতে হবে। আর এই ট্রাপিজিয়ামের অঙ্ক করতে গেলে তোমাদের অঙ্কের ভিতরে কিন্তু তেমন কোনো সমস্যা নাই, শুধুমাত্র সমকোণী ত্রিভুজের সূত্র যদি জানো, আমরা রম্বসের যে সূত্রটা ব্যবহার করছি ওই সূত্রটা যদি জানো, আর 2-3টা ধাপ শুধু মুখস্থ রাখবা যে আমরা কোন ধাপের পরে কোন ধাপটা কাজ করব, তাহলে দেখবো অঙ্কটা একদম জলের মতো হয়ে গেছে। তাহলে আমরা প্রথমে যে চিত্রটা পদ্ধতি মানে সামান্তরিক, রম্বস এবং ট্রাপিজিয়াম, এই তিনটার যে কোনো অঙ্ক তুমি যদি করতে যাও চিত্র এঁকে করতে হবে। তাহলে আমরা প্রথমে একটা চিত্র সুন্দর করে আগে আঁকি। তাহলে আমাদের এই যে উদাহরণ 14 লিখছি, এর নিচে আমরা একটা ট্রাপিজিয়াম সুন্দর করে আঁকবো। দেখো এখানে যে ট্রাপিজিয়ামটা আমরা নেব, দেখো মোটামুটি খুব বেশি সুন্দর না, আমাদের মোটামুটি একটা ট্রাপিজিয়ামের চিত্র আঁকা হয়ে গেছে। তাহলে আমরা এই ট্রাপিজিয়ামটার নাম দিয়ে দিই রম্বসের মতো। আমরা এখানে নাম দিলাম হলো এ, আর এইখানে নাম দিলাম হলো বি, আর এই অংশের নাম দিলাম সি, আর এই অংশের নাম দিলাম ডি। অর্থাৎ এ বি সি ডি আমাদের একটা কি হলো, ট্রাপিজিয়াম হয়ে গেল। দেখো এই ট্রাপিজিয়ামের কিন্তু আমাদের দুইটা বাহু দেওয়া ছিল, সমান্তরাল দুইটা বাহু, আর দিয়ে আছে অপর দুইটা বাহু, মানে মোট যে 4টা বাহু আছে আমাদের এখানে এ বি, বিসি, সিডি আর হলো এডি। এই প্রত্যেকটা বাহুর মান কিন্তু আমাদের প্রশ্নে দিয়ে দিছে। তারপরে আমাদের প্রথমেই বলা হয়েছিল সমান্তরাল বাহুটা হলো 91 আর হলো 51। তাহলে যেহেতু এই এ বি এবং সিডি দুইটা বাহু হলো সমান্তরাল, এর একটা 91 একটা, তাহলে আমাদের যেহেতু বড় বাহুটা 91 আমরা ধরবো। দেখো তোমাদের বইয়ের চিত্রে এখানে 91 থাকলেও তোমরা কখনো ওইভাবে লিখবা না, তুমি যে আমার মতো একটা দাগ দিবা। এই যে আমরা মাঝখানে কত লিখবো, দেখো এইখানে আমি লিখে রাখবো হলো 91, আমি এই যে একটা দাগ দিয়ে দিলাম বি পর্যন্ত 91, এবং এখানে আমরা সিডির এইখানটায় লিখবো হলো 51। এই হলো আমরা যে দুইটা বাহু। আমাদের আরো দুইটা বাহু দিয়ে আসছে প্রশ্নে, একটা হলো 37 আর একটা হচ্ছে 13। তাহলে আমরা এই বাহুটাকে আমরা ধরলাম হলো 13, আর এই বাহুটা একটু বড় বড় হয়েছে, এটাকে ধরলাম হলো 37। দেখো এইটাই ছিল আমাদের উদ্দীপকের তথ্য। আমাদের এখানে প্রশ্ন বলে দিয়েছিল যে একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য দেওয়া ছিল 91 এবং 51 সেন্টিমিটার, আর অপর দুইটা যে বাহু ছিল একটা হলো 13 আর একটা হইতেছিল 37 সেন্টিমিটার। এই যে তথ্য আমাদের, এই তথ্যকে এই করে আমাদের কি করতে হবে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের প্রথম জানতে হবে হলো সূত্র। আমরা শুরুতে বলছিলাম ট্রাপিজিয়ামের সূত্র হইতেছে হাফ। দেখো তোমাদের এখানে আমি একটু লিখে দেখাই, হাফ ইন্টু
সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে সমান্তরাল বাহু হলো একটা হলো এবি যোগ হলো সিডি, সমান্তরাল বাহুদ্বয়ের কি যোগফল, ধর এবি গুণ মধ্যবর্তী দূরত্ব অথবা উচ্চতা। তাহলে আমরা মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা মানে এই যে এবি বাহু থেকে আমাদের এই যে সিডি বাহু, এই সিডি বাহুর মধ্যে যে পার্থক্য সেটাই হলো উচ্চতা বা মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, এটার মান। তাহলে এখন দেখো আমাদের হাফ তো সংখ্যা, এবির মান আমাদের দিয়ে আছে 91, সিডির মানও দিয়ে আছে আমাদের কত 51। শুধুমাত্র নাই কার মান দেখো এইচ, এই এইচ এর মানটাই বের করতে হবে। আমাদের মূল কাজটাই হবে এই ট্রাপিজিয়াম থেকে প্রথমে এইচ এর মানটা বের করা। তাহলে দেখো এই এইচ এর মানটা যদি আমরা এখন বের করতে চাই, তাহলে আমাদের এই চিত্রে কিছু কাজ করতে হবে। এখন এই যে চিত্রে আমাদের মূল টার্গেটটা যেহেতু এইচ এর মান বের করা, এই জন্য আমরা এবং সি এবং ডি বিন্দু থেকে এর উপরে প্রথমে আমরা কি করব, লম্ব আঁকবো। আর ওই লম্বটাই হবে হলো আমাদের কি উচ্চতা। তাহলে আমাদের এখনকার কাজটা হইতেছিল, আমি চিত্রের ব্যাখ্যা পরে লিখবো, আগে চিত্রটাই কে নিতেছি, আগে চিত্র আঁকলে পরে ব্যাখ্যা লিখতে তোমাদের জন্য সুবিধা হবে, বুঝলাম। তাহলে সেই হিসেবে দেখো আমরা কি করব, সি এবং ডি থেকে এ বি এর উপরে দুইখান লম্ব টানবো। ঠিক আছে, আমরা যে দুইটা লম্ব টানবো ডি সি ও ডি বিন্দু থেকে, সি ও ডি বিন্দু থেকে আঁকবো হলো ডিই আর হলো সিএফ। অর্থাৎ আমরা আগে দুইটা লম্ব আগে টানি, বা তোমরা স্কেল ধরে সোজা করে দাগ দিবা। সোজা করে যদি দাগ দাও তাহলে দেখো এইখানে একটা দাগ দিলাম আমরা, আর এই যে এখানে আমরা একটা দাগ দিলাম। তাহলে ডি ই এইটা সোজা আমরা একটা নাম দিয়ে দিলাম ই, আর সি সোজা একটা নাম দিলাম কি দেখো এফ। এখন তোমরা দেখো তোমরা যদি বইয়ের চিত্রটা ফলো করো, দেখো তোমাদের বইতে এখানে কি লেখা আছে, এইভাবে দেখো 91 লেখা আছে বইতে বা বইয়ের চিত্রে। তাহলে ওইখানটায় যদি দেখো 91 আমাদের লেখা থাকে, তাহলে সমস্যাটা কোথায়, এইখানে 91 লেখা থাকলে তোমাদের দেখে মনে হবে যে এই এ থেকে বি পর্যন্ত কিন্তু 91, কিন্তু তোমাদের এখানে দেখে মনে হবে যে এই ই থেকে এফ পর্যন্ত 91। এই জন্য দেখো তোমাদের বইয়ের চিত্র থেকেও আমরা চিত্রটা ভিন্ন করে ফেলছি। আমরা এই জন্য এই নিচে একটা দাগ দিয়ে মাঝখানে 91 লিখছি, দেখো এটা বোঝানোর জন্য। অর্থাৎ এ থেকে বি পর্যন্ত আমাদের মান হলো 91, আর ই যে ইএফ টার মান, এই ইএফ এর মান কিন্তু হবে 51। সেই হিসেবে আমরা এখানে 51 লিখে রাখতে পারি, 51। এই জন্য যে বলছিলাম যে তোমাদের বইয়ের থেকে কিছুটা ভিন্ন আসবে। তাহলে আমরা এটা লিখবো। এখন আমরা এই চিত্রের ব্যাখ্যাটা লেখা শুরু করব শুরুতে। তাহলে আমরা প্রথমে যে ব্যাখ্যাটা শুরু করব, যে আমরা এখানে বা মনে করি লিখবো, যে মনে করি অথবা এখানে, তা আমরা এখানে লিখি, আগেরটা এখানে লিখছি, তাহলে এটা লিখি মনে করি। দেখো মনে করি এ বি সি ডি ট্রাপিজিয়ামের, আমরা কি লিখলাম, যে মনে করি এবিসিডি ট্রাপিজিয়াম, এই যে ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের 4টে বাহুর মান আছে, আমরা একটা একটা করে বাহুগুলার মান লিখে ফেলবো। তাহলে প্রথমে দেখো আমাদের এবিসিডি যে ট্রাপিজিয়াম আছে, সেই ট্রাপিজিয়ামের আমাদের এবি বাহুর মান আছে, তারপর আমাদের সিডি বাহুর মান আছে। এই মানগুলো আমরা এখন একটা একটা করে বলে দিব। তাহলে আমরা লিখি যে মনে করি এবিসিডি ট্রাপিজিয়ামের বাহুর দৈর্ঘ্য, আমরা একটা একটা করে বাহুর দৈর্ঘ্য লিখে ফেলি। বাহুর দৈর্ঘ্য আমাদের প্রথম লিখবো আমরা এবি এর মান। তাহলে দেখো আমাদের চিত্রে এবি সমান কত বলা আছে, 91 সেন্টিমিটার, কমা দিলাম। এবির পরে আমরা ওর অপোজিট পাশে যে বাহুটা আছে সেটার নাম হলো সিডি, সমান্তরাল বাহু, সেই সিডির মানটা হবে আমাদের 51 সেন্টিমিটার। আমরা প্রত্যেকটা বাহুর মানে লিখে ফেলবো। এরপর আমাদের যে একটা আছে বিসি বাহু আর একটা সিডি বাহু, প্রত্যেকটার কথাই লিখে দিব। এই যে বিসি সমান দেখো দিয়ে আছে আমাদের 37 সেন্টিমিটার, এবং এডি বাহুটাও দিয়ে আছে, এডি সমান 13 সেন্টিমিটার। দেখো আমাদের যে 4টে বাহুর মান দেওয়া ছিল, আমরা এই 4টে বাহুর মান প্রথমে লিখে ফেললাম, যে আমাদের এ থেকে বি পর্যন্ত 91 সেন্টিমিটার, বি থেকে সি আছে 37, সিডির মান আছে 51, এডির মান আছে 13 সেন্টিমিটার। এইটা বলার পরে আমরা ওই যে সি এবং ডি বিন্দু থেকে বলছিলাম যে এ বি এর উপরে লম্ব আঁকবো। এই জন্য আমরা এখানে নিচে লিখবো যে সি ও ডি বিন্দু হতে এ বি এর উপর
তাহলে দেখো আমরা কি বললাম, সি এর উপরে সি ও ডি বিন্দু থেকে দেখো লিখতেছি সি ও ডি বিন্দু হতে এ বি এর উপর যথাক্রমে সিএফ ও ডিই লম্ব আঁকি অথবা লম্ব টানি, যেটা বলার বলতে পারি। দেখো আমি কি বলছি, যে সি ও ডি বিন্দু হতে এ বি এর উপরে যথাক্রমে, প্রথম সিটা হলো সিএফ আর ডিটা হলো ডি, তাই লিখছি যথাক্রমে এ বি এর উপরে সিএফ ও ডিই লম্ব টানি। এখন দেখো এই যে সিএফ আর ডি লম্ব আমরা টানলাম, এটা টানার ফলে দেখো আমাদের এখানে কিন্তু কি হয়েছে, দেখো সিডিইএফ একটা আয়তক্ষেত্রের মতো হয়ে গেছে। দেখো আমাদের এই যে বাহুটা এখানে হয়েছে, এই অংশটা থেকে আমাদের দেখো এই যে একটা অংশ, এই যে অংশটা এবং এই যে মাঝখানের অংশটা, এটা একটা আয়তক্ষেত্রের মতো হয়ে গেছে। তাহলে কিন্তু আমরা এখানে লিখতে পারি, যতএব এর নিচে আমরা লিখে দিই, অতএব সি ডি ই এফ একটি আয়তক্ষেত্র। লক্ষ্য করো প্রিয় বন্ধুরা, আমাদের এখানে কি বললাম, যে এখানে যে মাঝখানে চিত্রটা হয়ে গেছে, দেখো সি ডি ই এফ একটি আয়তক্ষেত্র হয়ে গেছে। তাহলে এটা যদি আয়তক্ষেত্র হয়, তাহলে লক্ষ্য করো যে আমরা বলছিলাম সিডির মানটা হইতেছিল কি আমাদের 51, সেই হিসেবে আমাদের ইএফ এর মানটাও কত হয়ে যাবে, 51। এই জন্য আমরা এটা এখানে লিখে ফেলবো, যে এর নিচে লিখলাম অতএব আমরা কি লিখবো, ইএফ সমান হলো সিডি সমান কত, 51 সেন্টিমিটার। এটা আমরা চিত্রেও কিন্তু দেখাই দিছি, চিত্র আমরা দেখাইছি, বলছিলাম ইএফ এবং সিডি সমান হয়েছে, এবং চিত্রে দেখো এখানে দেখাই দিয়েছি যে সিডির মান 51, ইএফ এর মান 51। আমি এটাও বলছি যে আমাদের বইতে যেভাবে চিত্রটা আঁকা রয়েছে, ওই চিত্র থেকে তুমি যদি আমার এই চিত্রটা ফলো করো, দেখবা তোমার বুঝতে অনেক সুবিধা হবে। বইয়ের চিত্রের ভিতরেও কিছুটা গ্যাপ রয়ে গেছে, আর আমাদের এই চিত্রটা যেমন এখানে 91 লিখছে, তোমরা ইএফ মনে করবে 91, কিন্তু আসলে তা না। এখানে আমাদের এই চিত্র এবং অঙ্ক ব্যাখ্যাটা তুমি যদি পড়ো, তাহলে দেখবা যে অঙ্ক তোমার কাছে অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে আমাদের এখন দেখো আমাদের চিত্রের ব্যাখ্যা কিন্তু লেখা শেষ হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলছিলাম যে আমরা যদি ট্রাপিজিয়ামের অঙ্কটা সমাধান করতে যাই, ট্রাপিজিয়ামের যে 2-3টা ধাপ আছে, তার ভিতরে আমি বলছি যে আমাদের প্রথম দেখো চিত্র আঁকছি, এবং এখানে চিত্রের যা যা ব্যাখ্যা ছিল সব একটা একটা করে কিন্তু বলছি। প্রথমে ট্রাপিজিয়ামের নাম দিছি এবিসিডি, সেটা বলছি। এবিসিডি বলার পরে 4টে বাহুর প্রথমে মান দেওয়া ছিল, সেই 4টে বাহুর মান লিখছি। তারপর আমরা সি এবং, যেহেতু আমাদের মূল টার্গেটটা হইতে উচ্চতা বের করতে হবে, এই জন্য আমরা ওই যে সি এবং ডি থেকে বি এর উপরে সি এফ এবং ডি লম্ব টানছি বা উচ্চতা টানছি। এটা টানার ফলে আমাদের মাঝখানে একটা আয়তক্ষেত্র হয়েছে, সেটা উল্লেখ করে দিছি, এবং ওই আয়তক্ষেত্রের ফলে সিডির মান এবং ইএফ এর মানটা যে সমান, সেটা 51, সেটাও আমরা চিত্রে দেখাই দিয়েছি। এরপরে আমরা এখন এই উচ্চতা বের করার জন্য দেখো আমাদের বাম পাশে একটা ত্রিভুজ হয়েছে এ ডিই, আবার ডান পাশেও দেখো একটা ত্রিভুজ হয়েছে বিসিএফ। এই দুইটা ত্রিভুজ নিয়ে আমরা দেখো, দুটোই কিন্তু সমকোণী ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ নিয়ে আমরা যদি কাজ করি পিথাগোরাসের সূত্র দিয়ে, তাহলে আমরা উচ্চতার মান পেয়ে যাব। এবার আমরা এই দুইটা চিত্র নিয়ে কাজ করব। তাহলে আমাদের এখন যে কাজটা হবে, যে আমরা প্রথমে এই যে মানগুলো আছে এই নিয়ে কাজ করতে গেলে দেখো আমাদের এই যে এ থেকে ই পর্যন্ত এটার কিন্তু কোনো মান নাই, লক্ষ্য করো। আবার ইএফ এর পর্যন্ত মান 51, এটা আমরা দেখাই দিছি। আবার এফ থেকে বি পর্যন্ত দেখো এটারও কিন্তু কোনো মান নাই, এই মানগুলো আমাদের ধরতে হবে। এই জন্য আমরা এই মানগুলো প্রথমে আমরা ধরবো হলো এর মানটা। তাহলে আমরা এখানে প্রথমে যদি এর মানটা ধরি, আমরা এক্স এরকম কিছু একটা ধরে নিব, ধরি অথবা মনে করি, যে কোনোটা লিখতে পারি। তাহলে আমরা এখানে উপরের দিকে নিয়ে আসলাম কাজটা, এখানে ধরো লিখলাম ধরি অথবা মনে করি। ধরি আমরা প্রথমে ধরবো হলো এ ইর মান, এই জন্য আমরা লিখলাম ধরি এ ই সমান এক্স সেন্টিমিটার। ধরি এই সমান এক্স সেন্টিমিটার, এবং যেহেতু এটাকে আমরা এক্স ধরছি, আমি ছোট করে এক্সটা লিখে রাখলাম যে এর মান এক্স ধরছি, এবং আমরা এখন ধরবো ডিই আর সিএফ টাকে, এই জন্য লিখবো এবং ডিই সমান সিএফ সমান ধরলাম এইচ।
দেখো আমাদের তাহলে কি হইলো, আমরা এই কে ধরলাম হলো এক্স এবং ডিই সমান সিএফ। আমরা তো জানি ডিই এবং সিএফটা তো যেহেতু লম্ব এবং এর দুইটা সমান, তাহলে ডিই সমান সিএফ সমান কি ধরছি এইচ। আমরা এটা চিত্রে লিখে রাখবো। তাহলে আমরা দেখো ডি কেও এইচ ধরছি, আমাদের সিএফ যেটা সেটাকে আমরা এইচ ধরছি, এটা কিন্তু আমরা চিত্রে লিখে রাখলাম, তোমরাও লিখে রাখবা। এই জন্য আমি শুরুতেই বলছিলাম যে বইয়ের চিত্র আমাদের অঙ্কের চিত্রের সাথে কিছুটা ভিন্নতা আসবে, আর বইয়ের চিত্র দেখে তোমরা সহজে এইভাবে বুঝবা না। আমাদের চিত্র একেবারে যেমন ব্যাখ্যা সাথে একদম বিস্তারিত বুঝাই দেওয়া হইতেছে, তুমি চিত্র দেখলে অঙ্কটা করে ফেলতে পারবা। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা লিখলাম এই সমান 1 সেন্টিমিটার এবং ডি সমান সিএফ সমান কি এইচ, এটা আমরা লিখে দিছি। এখন লক্ষ্য করো, এই যে এইখানটা বাম পাশে যে ত্রিভুজটা আমাদের কাজ করব, সেই হিসেবে দেখো আমাদের এডির মান আছে 13, ডি এর মান ধরো এইচ ধরছি, সেটা পাইছি, এর মান এক্স পাইছি। আমাদের এখন ডান পাশের যে ত্রিভুজটা নিয়ে দ্বিতীয়তে কাজ করব, দেখো ওইখানটায় দেখো আমাদের এখানে বিসির মানটা 37 আগে থেকে দেওয়া আছে, সিএফ এর মান এইচ ধরছি সেটা দেওয়া আছে, কিন্তু এখানে দেখো আমাদের যে এফ বি সেটার কিন্তু মান দেওয়া নাই, দেখছো। এখন আমাদের কি করতে হবে, এফ বির মানটাও বের করতে হবে। তাহলে আমরা যদি এই এফ বির মানটা বের করতে পারি, তাহলে আমাদের কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমরা এবার এফ বির মানটা বের করব। তাহলে এটার মান যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা এখান থেকে যদি এফ বি বলতে পারি, এপাশ থেকে বিএফ ও বলতে পারি, যেটা ভালো লাগে। তাহলে আমরা ধরো এটা লিখবো, অতএব কার মান বের করবো আমরা, এফ বি অথবা বিএফ, যেটা বলি আমরা লিখলাম হলো বিএফ। এখন লক্ষ্য করো, এই বিএফ এর মানটা আমরা পাবো হলো, দেখো আমাদের এ থেকে বি পর্যন্ত কিন্তু একটা মান দিয়ে আছে, কত 91, এর নাম আমরা লিখবো, এটা হলো সম্পূর্ণ বাহুটার নাম হলো এ বি, এর নাম আমরা লিখলাম এ বি। লক্ষ্য করো, এই বিএফ এর মানটা পাওয়ার জন্য আমাদের সম্পূর্ণ বাহুটার নাম হলো এবি, এবি লিখলাম। এই এবি থেকে আমাদের প্রথমে দেখো এ থেকে ই পর্যন্ত একটা মান ছিল এক্স, এই জন্য আমরা এইখান থেকে এইটা মাইনাস করে দিব। এরপরে দেখো ই থেকে এ পর্যন্ত আমাদের একটা মান আছে, ওইটাও আমরা মাইনাস করে দিব। তাহলে আমরা পাওয়া যাবো হলো কি বিএফ এর মান। তাহলে দেখো এখন এই যে মানটা আমি লিখছি যে বিএফ সমান টোটাল নাম হলো এবি, এবি থেকে বাদ দিব হলো সহজ কথা এ থেকে এ পর্যন্ত, আর এ থেকে এ পর্যন্ত আবার মাঝখানে দুইটা ভাগ হচ্ছে, এ থেকে ই পর্যন্ত একটা অংশ, ই থেকে এ পর্যন্ত আরেকটা অংশ। তাহলে আমরা এখন এই মানটা যদি একটা একটা করে বসাই দিই, প্রথমে এ বির মান বসালাম দেখো 91, এরপরে মাইনাস হলো এ এর মান হলো এক্স এবং ইএফ এর মানটা হইতেছিল 51। এখন তুমি দেখো এই 91 থেকে 51 বিয়োগ করলে হবে হলো 40 মাইনাস এক্স, অর্থাৎ আমরা বিএফ এর মানটা কিন্তু পেয়ে গেলাম, কত হলো দেখো 40 মাইনাস এক্স। তাহলে আমরা এখানে ছোট করে এটা লিখে রাখতে পারি যে এবি মানটা কত পেলাম, 40 মাইনাস এক্স। ধরো এই যে চিত্রে আমরা একটু ছোট করে লিখে রাখি, এখানে এই দেখো 40 মাইনাস এক্স এবং এটা আমরা একটা ব্র্যাকেট আটকায় রাখলাম। তাহলে এখন দেখো আমি যেটা বলছিলাম যে আমাদের ডান পাশে ত্রিভুজ নিয়ে যখন কাজ করব, তখন আমাদের সব বাহুগুলো লাগবে, সেই হিসেবে আমাদের বিএফ এর মানটা ছিল না, এই মানটা দেখো আমরা এখানে বের করে দেখাচ্ছি, বিএফ সমান কত বেরিয়েছে 40 মাইনাস এক্স। তাই আমরা এটা লিখে ফেললাম। এখন এইটাই হচ্ছিল আমাদের মূল প্রথম কাজটা, যে প্রথমে চিত্র আঁকছি ট্রাপিজিয়ামের, তারপরে আমরা এখানে ব্যাখ্যা লিখছি, ব্যাখ্যা লেখার পরে আমাদের যে বাহুগুলা গ্যাপ ছিল সেই বাহুগুলা ধরছি এবং মান বের করছি। এখন আমরা বলছিলাম যে দুইটা ত্রিভুজ নিয়ে আমরা প্রথমে কাজ করব এইচ এর মান বের করার জন্য, কারণ কি দেখো আমাদের এই বাম পাশের ত্রিভুজের সাথে এইচ যুক্ত আছে, ডান পাশের যে ত্রিভুজ অংশ হচ্ছে তার সাথে এইচ যুক্ত আছে, সেই জন্য আমরা এটা নিয়ে আমরা প্রথম যে কাজটা করবো হলো বাম পাশের ত্রিভুজটা নিয়ে। দেখো আমাদের এই বাম পাশের ত্রিভুজটার নামটা কি হইতেছিল, এডি। তাহলে আমরা এর নিচের অংশে এখানে লিখি যে অতএব ত্রিভুজ এডিই বা এডিই সমকোণী ত্রিভুজে বা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, যেটা লিখি তাহলে আমরা বাম পাশে লিখলাম এডিই সমকোণী ত্রিভুজে। আমরা একটু আগে বলছি যে এডিই বা যে কোনো সমকোণী ত্রিভুজ হোক, সমকোণী ত্রিভুজের সূত্র পিথাগোরাস সূত্রটা হলো পিথাগোরাসের সূত্র, অর্থাৎ লম্ব স্কয়ার ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। সেই হিসেবে আমাদের দেখো এই পাশে হবে হলো এই স্কয়ার প্লাস ডিই স্কয়ার সমান হলো এডি স্কয়ার। অর্থাৎ দেখো আমাদের এটা পিথাগোরাস সূত্র হলো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখানে দেখো আমাদের যাদের মান আছে আমরা এটা বসাই দিব, মানে আমাদের এই পিথাগোরাসের সূত্র পড়তে গেলে অতিভুজটা শুধু চিনতে হবে। দেখো এই কোণাকুণি বা বাঁকা বাহুটার নাম হলো অতিভুজ,
সেই হিসেবে আমাদের অতিভুজ, আর বাকি যে বাহু একটা হলো লম্ব একটা হলো ভূমি, এখানে আমাদের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখন দেখো আমাদের এইটাই আমরা কি ধরছি, চিত্রে আমাদের দেওয়া আছে এক্স, তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কয়ার প্লাস, দেখো ডি কে আমরা কি ধরছি এইচ, চিত্রে আছে এইচ, আমরা লিখলাম এইচ স্কয়ার। এরপর দেখো আমাদের এডি, এডির মান দেখো আমাদের দেওয়া আছে চিত্রে 13, তার সাথে স্কয়ার। এই যে অতএব দিলাম, লক্ষ্য করো এক্স স্কয়ার প্লাস এইচ স্কয়ার সমান 13 স্কয়ার করলে হবে 169। আমরা ফুটা ফুটা দিয়া 1 নং সমীকরণ দিয়ে দিলাম। তার মানে আমাদের বাম পাশে ত্রিভুজ নিয়ে কাজ করার কথা বলছিলাম, সেটা কিন্তু আমাদের হয়ে গেছে। যে এডিই ত্রিভুজ নিয়ে আমরা যে কাজটা করছি সেখান থেকে আমরা একটা সমীকরণ পাইছি, এক্স স্কয়ার প্লাস এইচ স্কয়ার সমান 169, এটাকে আমরা দিছি 1 নং সমীকরণ। এখন লক্ষ্য করো এই সমীকরণে আমাদের দুইটা অক্ষর আছে, একটা হলো এক্স আর একটা হলো এইচ। আমাদের মূল টার্গেটটা কিন্তু এইচ এর মান বের করা। এখন আমরা ডান পাশের যে ত্রিভুজ নিয়ে কাজ করব, ওইখান থেকে ত্রিভুজ নিয়ে কাজ করে আমরা হলো এক্স এর মান বের করে ফেলবো, পরে সেই এক্স এর মানটা এই 1 নং সমীকরণে বসালে আমরা এইচ এর মান পাবো। এটা কাজ করার জন্য আমাদের এখন এই যে আমি নিচে ব্যাখ্যা লিখছিলাম চিত্রে নিচে, আমি এই ব্যাখ্যাটাকে মুছে ফেলবো। তোমরা দেখো একটু, আমি ব্যাখ্যাটা মুছে চিত্র মুছবো না, চিত্রটা তোমাদের বোঝানোর যে কাজে লাগবে, এই জন্য ব্যাখ্যাটা মুছে ফেলবো, বা এই পাশে একটু কাজ করে তারপরে মুছি। এখন তোমরা এই পর্যন্ত আগে দেখো যে আমরা যে সমীকরণটা পাইছি, যে আমাদের সমীকরণটা দেখো কি বেরিয়েছে, এক্স স্কয়ার প্লাস এইচ স্কয়ার সমান কত, 169। এটা যদি হয় তাহলে আমরা এখন যে ডান পাশের ত্রিভুজটা নিয়ে কাজ করার কথা বলছিলাম, দেখো আমাদের ডান পাশের ত্রিভুজটার নাম কি, আমরা এখান থেকে যে কোনো নামে বলতে পারি, বি সি এফ বা বি এফ সি, মানে 3টা অক্ষর থাকলেই হলো ত্রিভুজের ক্ষেত্রে। এই জন্য আমরা যদি লিখি দ্বিতীয় অংশটা আমরা লিখি আবার, ধরো কি লিখলাম, আবার বি সি এফ, দেখো কি লিখলাম, বিসিএফ সমকোণী ত্রিভুজে বা বিসিএফ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, যেভাবে আমরা লিখি বিসিএফ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এখানে দেখো আমাদের এই নিচে এটা ধরো এই বিএফ আর সিএফ, এটা হলো ভূমি, এটা হলো লম্ব, আর এই বিসিটা হলো অতিভুজ। তাহলে আমরা সেইভাবে লিখবো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে আমরা প্রথমে ধরো লিখে ফেলি এর নিচে বিএফ স্কয়ার প্লাস এই সিএফ স্কয়ার সমান বিসি স্কয়ার। দেখো আমাদের পিথাগোরাসের সূত্র সেটা, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, ঠিক আগের ত্রিভুজের মতোই। সেই হিসেবে আমরা এটার এখন একটা একটা করে মান বসাই দিতে পারি। তার আমরা এই জন্য লিখছি, দেখো বিসিএফ সমকোণী ত্রিভুজে বা বিসিএফ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের সূত্রটা হলো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখানে আমাদের দেখো বা দিয়ে সেটা আমরা মানটা বসাই। প্রথমে আমাদের আছে বিএফ, দেখো বিএফ এর মান কিন্তু আমরা চিত্রে লিখে রাখছি, বিএফ এর মান হলো 40 - x। তাহলে আমরা এটা লিখে ফেলি, এই যে 40 - x ব্র্যাকেটে স্কয়ার। এরপর আমাদের আছে সিএফ স্কয়ার, দেখো সিএফ এর মানটা হলো আমাদের এইচ, তাহলে আমরা এখানে সিএফ এর জায়গায় আমি লিখলাম এইচ স্কয়ার সমান বিসি স্কয়ার। দেখো বিসি এর মান আমাদের চিত্রে দেওয়া আছে কত, 37, তাহলে লিখলাম 37 স্কয়ার। তাহলে আমাদের সূত্র অনুসারে আমরা মান বসালাম, দেখো বিএফ এর মানটা বসালাম 40 - x, তার সাথে স্কয়ার। এরপর আমাদের আছে সিএফ, সিএফ এর সাথে আমরা লিখলাম কি এইচ, সিএফ এর মান দেখো চিত্রে দেওয়া আছে এইচ স্কয়ার সমান ডান পাশে আমাদের দেওয়া আছে বিসি, বিসির মানটা দেখো চিত্রে দেওয়া আছে 37, এই জন্য লিখছি 37 স্কয়ার। এখন আমাদের বাম পাশে যেটা হচ্ছে দেখো 40 - x হোল স্কয়ার, অর্থাৎ এটা আমাদের কি হবে, a - b হোল স্কয়ারের সূত্রে পড়বে। তাহলে আমরা এটাকে a - b হোল স্কয়ারের সূত্রে ফেলে দিতে পারি। দেখো এখানে আরেকটু ভাঙাই, তারপর আমরা ডাইনে যাব। এখন যদি আমরা ভাঙাই, আমরা 40 কে তো এ ধরবো, তাহলে অর্থাৎ a স্কয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু হইতেছিল বি, বিটা হইতেছিল আমাদের এক্স, অর্থাৎ দেখো 40 স্কয়ার মাইনাস 2 ইন্টু 40 ইন্টু এক্স প্লাস কত হবে এক্স স্কয়ার, এর সাথে প্লাস আমাদের শেষে দেওয়া ছিল এইচ স্কয়ার সমান আমাদের এখন দেখো 37 স্কয়ার আছে, 37 স্কয়ার করলে আমাদের হয় হলো 1369। এখন দেখো 37 স্কয়ার করলে আমাদের হবে কত, 1369। আমি একটু আগে তোমাদের দেখাইছিলাম যে কোনো দুইটা সংখ্যার বর্গ কিন্তু 2-3 সেকেন্ডে করে ফেলানো যায়। সেই হিসেবে দেখো আমরা যদি এটা কিভাবে হলে সেটাকে বলি, এই দেখো 37 কে আমরা মুখে মুখে কিভাবে হিসাব করে ফেললাম। প্রথমে 7 কে স্কয়ার করব, 7 কে স্কয়ার করলে হবে 7 × 7 = 49, ধরো সেই হিসেবে আমরা লিখছি 9, আমাদের হাতে থাকে কত, 49 এর হাতে থাকে কিন্তু 4,
এরপরে আমাদের এই 3, 7 এবং 2 কে গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করে দেখো, 3 7 21, 21 দুগুণে হলো 42, 42 সাথে আমাদের যোগ হবে এই 4, 42 আর 4 46। দেখো আমাদের 46 এর 6 নামলে হাতে থাকলো আবারও 4। আমাদের এবার প্রথমে 3 দিয়ে স্কোয়ার করতে হবে, 3 দিয়ে স্কোয়ার করলে 9, আর এই হাতে 4 13। দেখো এই যে 37 কে আমরা দেখো ক্যালকুলেটর ছাড়াই কিন্তু 2-5 সেকেন্ডের ভিতরে বর্গ করে ফেলতে পারি, এর জন্য কিন্তু আমাদের ক্যালকুলেটর দরকার পড়ে না আমার। তাহলে দেখো আমরা এই পাশে ভাঙাই ফেলছি। এখন আমি যেটা বলছিলাম যে ডান পাশে আমরা চিত্র রাখবো, কিন্তু এই বাকি কাজটা আমরা নিচে এই ব্যাখ্যাটাকে মুছে ফেললাম, এই ব্যাখ্যা মুছে এখানে আমরা লিখবো, কাজ করব। আমাদের এই চিত্রটা থেকে যাবে, আমি এখানে একটু মার্ক করে রাখি যাতে তোমাদের চিত্রর সাথে কাজ না হয়। তাহলে এখন দেখো আমরা এইখানকার বাকি কাজটা কিন্তু আমরা এইখান থেকে এইখানে নিয়ে যাচ্ছি, এটা তোমরা বোঝার জন্য। তাহলে এখন দেখো আমরা 40 কে যদি স্কোয়ার করি তাহলে দেখো কত হয়। আমরা 40 কে স্কোয়ার করলে 4 4 16 আর 2টা 0, তাহলে কত হলো দেখো 1600। মাইনাস আছে 2 গুণ 40 গুণ x, তাহলে 40 দুগুণে 80x, 80x, তাহলে 80, তার সাথে আমরা লিখলাম x। এরপরে দেখো আমাদের আছে এইখানে দেখো একটা রাশি চলে আসছে, x স্কোয়ার প্লাস h স্কোয়ার। দেখো আমাদের এই 80x নামানোর পরে দেখো আমি এখানে মার্ক করছি x স্কোয়ার প্লাস h স্কোয়ার। এটা দেখো 1 নং সমীকরণে আমাদের মান দিয়ে আছে, x স্কোয়ার প্লাস h স্কোয়ার সমান দিয়ে আসলে 169। এর আমরা এটা না লিখে এখানে প্লাস দিয়ে লিখে ফেলবো হলো 169 লিখলাম। আর এই 169 লেখার পরে আমাদের দেখো যে মানটা ছিল, যে দেখো ডান পাশে আসছিল আমাদের কত 1369, ওই মানটাকেও আমরা কি করতে পারি, বাম পাশে নিয়ে আসতে পারি, আবার ডান পাশেও রাখতে পারি। ধরো আমরা ডান পাশে ছিল, এটা ডান পাশে লিখলাম 1369, এটা লিখলাম। এরপরে দেখো আমাদের যে মানটা বের করতে হবে এখান থেকে x এর মান, তাহলে আমাদের x আছে শুধু দেখো 80-র সাথে সেটা মাইনাসের, আর 1600 আর আছে 169, এটা যোগ করে আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে আমাদের বাম পাশে দেখো থাকলো কত 80x মাইনাসের সমান, এখানে ডান পাশে আগে হলো 1369 মাইনাস হবে হলো 1600 আর 1 1769, তাহলে দেখো কত হয় 1769। তাহলে লক্ষ্য করো আমাদের 1769 কিভাবে মাইনাস ছিল, দেখো 1600 আর 169, 1769, এটা বাম পাশে প্লাস ছিল, আমরা ডান পাশে নিয়ে কি করছি মাইনাস করছি। এখন আমাদের দেখো যেহেতু x এর মান বের করবে, এটা আমাদের x এর রয়েছে বাম পাশে থাকুক, এই যে মাইনাস 80x সমান, এখন দেখো 1369 আর 1769, এই দুটোর ভিতরে আমাদের মাইনাসের 1769 বড়। এইখান থেকে যদি 1369 বাদ দিয়ে দিই, দেখো আমাদের মাইনাসের থাকে কত 400, আমাদের দুই পাশ থেকে মাইনাস বাদ চলে যাবে। আমরা এখান থেকে x এর মান বের করব, তাহলে x এর মানটা বেরোবে হলো 400 ভাগ দেখো কত 80, আমাদের দুই পাশের মাইনাস কিন্তু মিলে গেছে, এই জন্য বাদ চলে গেছে, বা আমরা কাটাকাটি করে দিতে পারি, এটা কাটলাম না, মুখে মুখে আমরা এই মাইনাস অঙ্ক থেকে মাইনাস বাদ দিয়ে দিলাম। এখন দেখো x সমান কত বের হইতেছে, অতএব x সমান 400 কে 80 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে x এর মান পাইলাম হলো 5। তাহলে দেখো আমাদের বলছিলাম যে আমরা এই যে 1 নং সমীকরণে x স্কয়ার প্লাস h স্কয়ার আছে 169, এইখান থেকে আমরা বলছিলাম h এর মানটা আমরা বের করতে পারবো, কিন্তু h এর মান বের করতে বললে আমরা বলছিলাম তার আগে আমাদের x এর মান বের করতে হবে। দেখো আমরা দ্বিতীয় ধাপে কিন্তু বলছিলাম যে ভাঙায়া, দেখো দুই ডান পাশের ত্রিভুজটা ভাঙায়া আমরা কিন্তু এখান থেকে x এর মানটা নির্ণয় করে ফেলছি। যেহেতু x এর মানটা আমরা পাইছি, এখান থেকে আমরা h এর মানটা পাওয়া যাব। তাহলে আমরা এখন লিখবো যে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। আমাদের প্রথম যে সমীকরণটা দেয়া ছিল এখানে লিখি x এর মান দেখো 1 নং সমীকরণে বসিয়ে পাই। কি লিখলাম, x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো এই যে আমাদের 1 নং সমীকরণে চলে গেছি, বা এই যে এখানে আমি নীল মার্কার দিয়ে যদি একটু মার্ক করে তোমাদের বুঝাই, দেখো আমাদের এই যে এখানে আছে 1 নং সমীকরণ, এখানে আমরা মানটা বসাই দিব কত x এর, তাহলে প্রথমে আছে x স্কয়ার, তাহলে আমাদের এখানে হবে হলো x এর জায়গায় যেহেতু মান বসাই দিব 5 স্কয়ার প্লাস তারপর আছে h স্কয়ার থাকলো সমান 169। আমাদের এখানে দেখো বাদিলাম 5 স্কয়ার করলে হবে হলো 25 প্লাস আসলে আমাদের h স্কয়ার সমান হলো 100, ডান পাশে কত 169, এখানে আমাদের বাম পাশে থাকবে h স্কয়ার সমান এই যে 169
মাইনাস হবে হলো কত দেখো 25। এইচ স্কোয়ার সমান কত হয়েছে 169 মাইনাস 25, অর্থাৎ 169 থেকে যদি আমরা 25 মাইনাস করে দিই আমাদের থাকবে হলো 144। এই অংশটা আমরা আবার এইখান থেকে বেশি নিচে হয়ে যায়, এটাকে আমরা এই পাশে উপরে নিয়ে আসি, ঠিক আছে। তাহলে দেখো আমরা এইখান থেকে এই রাশিটা যদি আমরা এইভাবে নিয়ে আসি, আমি এইখানে আবার কিছু অংশ মুছে দেব। আমি এখানে উপর থেকে কিছু অংশ মুছে ফেলি 1 নং সমীকরণ পর্যন্ত, যেটা আমাদের মানটা বসানো হয়ে গেছে এই পর্যন্ত মুছে দিই। তাহলে দেখো আমরা ওইখান থেকে এর পরের অংশটা এইভাবে এইখানে নিয়ে আসলাম। তাহলে আমাদের দেখো এখন যে কাজটা হইতেছে, আমরা এখানে লিখবো হলো, দেখো আমাদের থাকবে হলো এইচ স্কোয়ার সমান 169 মাইনাস 25 সমান হবে হলো 144, বা দেখো এইচ সমান এই স্কোয়ার ডাইনে গেলে হবে আমাদের রুট ওভার, অর্থাৎ এইচ সমান দেখো 144 কে রুট করলে কত পারে 12। তাহলে আমাদের যে মানটা দরকার ছিল এইচ এর মান বের করা, দেখো আমরা কিন্তু এইচ এর মানটা এখন বের করে ফেলছি। তাহলে আমাদের এইচ এর মানটা কত বের হলো দেখো 12। তাহলে আমাদের মূল যে টার্গেট শুরুতেই ছিল যে এইচ এর মানটা বের করার কথা, সেই মানটা কিন্তু আমরা পাইছি। আর যেহেতু এইচ এর মান আমরা পাইছি, তাহলে আমরা এখন ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল পাই দেবো। অতএব আমরা এখন লিখবো, এটা আমাদের শেষ হয়ে যাবে। অতএব আমরা এরকম লিখবো, অতএব দেখো কি লিখছি, ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল। আমাদের এখানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র শুরুতে আমরা বলে নিয়েছিলাম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হইতেছিল হাফ গুণ সমান্তরাল বাহু দুইটির যোগফল গুণ উচ্চতা। এখন দেখো আমরা সমান দিয়ে প্রথমে লিখলাম কি হাফ, এরপরে সমান্তরাল বাহু, একটার নাম হলো এবি আর একটার নাম হলো সিডি। তাহলে আমরা এই যে এখানে লিখলাম সমান্তরাল বাহু হলো এবি প্লাস কত দেখো সিডি, এর সাথে আমাদের ইনটু হবে হলো এইচ, এটা হলো আমাদের সূত্র। হাফ গুণ সমান্তরাল বাহু এবি প্লাস সিডি ইন্টু এইচ। এখানে আমরা মান বসালেই উত্তর পাওয়া যাব। আমি একটু বামের দিক চাপাই নিয়ে আসলাম। আমাদের এখানে হলো হাফ, প্রথমে 91, এবির মান হলো 91 প্লাস সিডির মানটা হলো 51, এর সাথে আমরা গুণ দিব এইচ। এইচ হইতেছিল আমাদের কত দেখো 12। তাহলে এইচটা আমাদের কত হবে 12। তাহলে আমরা এরকম মান বসিয়েছি, দেখো 1/2 ব্র্যাকেটে 91 প্লাস 51 গুণ হলো কত 12। এখন আমরা যে কাজটা করব ক্যালকুলেটর দিয়া, এখন আমাদের এই 91 এবং 51 এই দুইটা আমাদের যোগ করতে হবে। যোগ করে আমাদের সাথে কি করতে হবে, প্রথমে দেখো হাফ, মানে এই দুইটা যোগ করে যদি আমরা হাফ বের করি তাহলে আমাদের মান বের হলো কত দেখো 71। এটাকে বার করলে হবে হলো আমাদের 71, এর সাথে আমাদের গুণ হবে হলো 12। এরপর আমরা যদি ক্যালকুলেটরে 71 এবং 12 কি করি গুণ করি, তাহলে আমাদের মান হবে 852। এই যে 852, যেহেতু সেন্টিমিটারের অঙ্ক আর আমরা ক্ষেত্রফল বের করছি, লিখে দেব বর্গ সেন্টিমিটার। এখানে আমাদের অঙ্ক কিন্তু শেষ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে দেখো ট্রাপিজিয়ামের অঙ্ক কিন্তু আমাদের সমাধান করা হয়ে গেল। যে ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল লিখছি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ গুণ এবি প্লাস সিডি ইন্টু এইচ, অর্থাৎ হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা অথবা মধ্যবর্তী দূরত্ব। আমরা যে ডি থেকে কি পর্যন্ত সি থেকে পর্যন্ত এটার উচ্চতা বলতে পারি, মধ্যবর্তী দূরত্ব বলতে পারি। এজন্য আমরা উচ্চতা ধরছি এইচ দিছি, তারপর আমরা কি করছি মান বসাই দিয়া ক্যালকুলেশন করছি, আমাদের উত্তর হয়েছে 852 বর্গ সেন্টিমিটার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে আজকে 16.2 এর যে আমরা এটা আজকে কিন্তু পার্ট 2 মানে দ্বিতীয় ক্লাস করলাম। প্রথম ক্লাসে আমরা করছিলাম হলো 5 এবং 6, গতদিন দুইটা অঙ্ক করছিলাম। আজকে আমরা করলাম হলো বইয়ের অনুশীলনী 10 রম্বসের অঙ্ক এবং উদাহরণ 14 ট্রাপিজিয়ামের অঙ্ক। এটা করার ফলে আমাদের আরো একটা অঙ্ক থাকলো, আমরা বলছিলাম ধারাবাহিকভাবে আমরা আয়তের অঙ্ক করব, বর্গ করব, রম্বস করব, সামুদ্রিক আর ট্রাপিজিয়াম করব। সেই হিসেবে আমরা গতকাল আয়ত করছি, বর্গ করছি, আজকে শুরুতে আমরা রম্বস করছি, এখন ট্রাপিজিয়ামেরটা করলাম। এখন আমাদের বাকি থাকলো শুধুমাত্র সামুদ্রিকটা। ইনশাল্লাহ আগামীকাল আমরা আবার 9:30টায় আমরা সামুদ্রিকের অঙ্কের সমাধান করব ইনশাল্লাহ। আমরা এটা বলছি যে আমরা এই কয়েকদিন কিন্তু 10টায় ক্লাস নিতাম, এখন থেকে আমরা আধা ঘন্টা এগিয়ে নিয়ে আসছি, যে 10টার জায়গায় আমরা 9:30টায় ক্লাসটা ইনশাল্লাহ শুরু করব। আর প্রতিদিন তোমরা কি করবা, জয়েন করবা। আর প্রতিদিনই যেহেতু আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে মানে বাছাই করে যেগুলো পরীক্ষা আসার মতো
ইম্পর্টেন্ট অঙ্কগুলা কি করতেছি, সমাধান করতেছি। আশা করি তোমরা খুবই উপকৃত হবে। তোমাদের জন্য, সবার জন্য যারা এসএসসি পরীক্ষা দিবা 26 সালে তাদের জন্য বেশি উপকার হবে, এবং যারা 27 সালে পরীক্ষা দিবা, 28 সালে পরীক্ষা দিবা, অর্থাৎ নিউ 10 এবং 9 নবম দশম শ্রেণী, তোমাদের জন্য কি এগুলা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা অঙ্ক আমরা শুধু কিন্তু এইখানে বাছাই করে শুধুমাত্র ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় 26 সালে আসার মতো সেই ইম্পর্টেন্ট অঙ্কগুলো সলভ করতেছি। ধারাবাহিকভাবে আমরা কিন্তু এর পরবর্তীতে যা যে প্রতিদিন তোমাদের অধ্যায় ধারাবাহিকভাবে অঙ্ক করব, বেসিক থেকে শুরু করে একদম প্রো লেভেল পর্যন্ত। কিন্তু এখানে আমরা অতটা বেসিক নিয়ে আলোচনা না করলেও মানে সূত্র বুঝাইতেছি। তারপরে দেখো যে এখানে আজকে যে দুইটা অঙ্ক করলাম, রম্বস এবং ট্রাপিজিয়ামের চিত্র আঁকা একদম চিত্রগুলা সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বুঝায়া তারপরে করছি। সেই হিসেবে তোমরা আজকে যে দুটো অঙ্ক আমরা করলাম, এই দুটো অঙ্কই পরীক্ষা আসার মতো। দেখবা রম্বস অথবা ট্রাপিজিয়ামের যে কোনো অঙ্ক যদি এখান থেকে আসে, আমাদের এই অঙ্কগুলোর মধ্যে হবে। আশা করি প্রত্যেকটা অঙ্ক তোমরা কি করবা, বারবার দেখবা, রিভিউ করবা। আর তোমাদের যারা জয়েন করছো তাদেরকে আমি বলছিলাম যে তোমরা অন্তত শেয়ার করে দিবা। শেয়ার করে দিলে তোমাদের বন্ধু বান্ধব উপকৃত হবে, সবার জন্য ভালো হবে। সেই আশা ব্যক্ত রেখে আমরা আজকের মতো এখানে রাখবো। আর আগামীকাল ইনশাল্লাহ আমরা এই অধ্যায়েরই 3য় ক্লাসটা করব। ওইখানে আমাদের সামুদ্রিক বাকি আছে, এবং আর অন্য একটা অঙ্ক করব বাছাই করে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো সকলেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।